তারেক রহমান সরকারের দ্রুত পতন ঘটুক, সেই জন্য এটা করতে চাইছে। তারা উত্তেজিত করতে চাইছেন ভারতকে, যে ভারত যাতে উত্তেজিত হয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করে। আজকে তারেক রহমানের সফর ব্যর্থ হওয়ার কারণে জয়লাভ করেছে জামায়াত জঙ্গিরা। এটা তাদের জয়, তারা বাধ্য করতে পেরেছে প্রধানমন্ত্রীকে বা ক্যান্সেল করাতে। এটা তাদের জয়। ফলে তাদের জয়কে তারা কিন্তু আরো বেশি উৎসাহিত হবে। ডিজেল সাপ্লাই বন্ধ করার জন্য কেউ কেউ বলেছে, আমার মনে হয় না সেটা করবেন। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, মনে হয় না সেটা করবেন। বাংলাদেশের প্রয়োজনে মানুষের স্বার্থে তারা দিতে চান না, সে নয়, এটা সরকারের স্বার্থে নয়। কিন্তু আর তারা আশা করছেন যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তটা হঠকারী সিদ্ধান্ত, এবং তারা এই হঠকারী সিদ্ধান্ত থেকে কাটিয়ে উঠে তারা স্বাভাবিক সুস্থির একটা সম্পর্ক রাখার জন্য উদ্যোগী হবেন। এটাতে ভারত এখনো আশা করে আছে। তারেক রহমান সরকারের দ্রুত পতন ঘটুক, সেই জন্য এটা করতে চাইছে। তারা উত্তেজিত করতে চাইছেন ভারতকে, যে ভারত যাতে উত্তেজিত হয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করে। যেন তো ভারত তো কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় না, কিন্তু যেটা অবস্থা, যেটা ওই 3/4 সংখ্যাগরিষ্ঠতাটা মরিচিকা হয়ে গেছে, ওটার কোনো মানেই নেই। কারণ এনসিপি যারা সরকারে নেই, ক্ষমতা নেই, তাদের কথা শুনে তারকে চলতে হচ্ছে। এত দুর্ভাগ্য। এবং তিনি এমন একজন প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে একটা কথা আজ পর্যন্ত উচ্চারণ করেন। আমি ভারত বাদই দিলাম, কোনো বিষয় না। তিনি কি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক বোঝেন না, নাকি ওটা দায়িত্ব দিয়ে দিয়েছেন যাদের ওপরে, তারাই ডিল করছেন, ফলে তোমরা যা বলবে তাই হবে? তিনি তো এক ধরনের হাতের পুতুল। আমাদের দেশে তো প্রধানমন্ত্রী মোদী তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন, তাই না? যখন ঢাকায় হাইকমিশনার নিযুক্ত হওয়ার কথা হচ্ছিল, যখন ক্যারিয়ার ডিপ্লোম্যাটের নাম প্রায় চূড়ান্ত, যে নাম ছাপাও হয়ে গিয়েছিল, সেটা পরিবর্তন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিদ্ধান্ত নিয়ে দীনেশ ত্রিবেদীকে পাঠিয়েছেন, রাজনৈতিক নেতাকে, এবং ক্যাবিনেট মর্যাদা দিয়ে। তো এই সিদ্ধান্তটা তো নরেন্দ্র মোদী নিতে পারেন, সেই সিদ্ধান্ত কিন্তু আমি দেখছি তারেক রহমান কোন সিদ্ধান্ত নিতে পারেন। তিনি ডোমেস্টিক্যালি এখানে ওখানে ঘুরছেন, নানাবিধ ডোমেস্টিক পলিটিক্স নিয়ে কথা বলছেন, তাদের মানুষের কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওটা দেশটার যে ভিশন, কিভাবে, যেটা প্রথম দিন তিনি যখন এসেছিলেন, আমি এটা মনে করিয়ে দিই বাংলাদেশের সকল দর্শককে, মার্টিন লুথার কিং যেটা বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, সেটাকে বিকৃত করে তারেক রহমান বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। মেটিকুলাস শব্দটা ব্যবহার করেননি, কিন্তু এটা প্ল্যান বলেছিলেন। প্ল্যানটা হচ্ছে কি, এই বাংলাদেশকে রসাতলে পাঠাবো। এখন তা পরিস্থিতি যা, তাই দিকে তো মনে হচ্ছে এটাই কি প্ল্যান ছিল। তিনি যে বিশাল 300 ফুটে যে ভাষণ দিয়েছিলেন, তার কি মানে কি এই দাঁড়ালো যে বাংলাদেশকে আমি রসাতলে পাঠাবো, এটাই প্ল্যান? কোনো তো উদ্যোগ কিছু বিদ্যুৎ নাই। আমাকে ধরুন ঢাকা শহরের কথা যদি বাদ দেন, আমি প্রত্যন্ত প্রান্ত থেকে কথা বলি, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে সকলের। কারণ গ্রামে তো 12-14 ঘন্টা বিদ্যুৎ নেই। ঢাকা শহরে নয়াহাট মধ্যবিত্ত উচ্চবিত্ত থাকেন বলে সেখানে আপনার ঘন্টা 2 করে লোডশেডিং হচ্ছে, বা ঘন্টা 2 অন্তর লোডশেডিং হচ্ছে, এরকম দিনে ম্যাক্সিমাম হলে হয়তো 4 ঘন্টা হচ্ছে। এবং গ্যাস নাই। গ্যাস না থাকার কারণে অনেকে ইন্ডাকশন হিটার কিনেছেন। আমাকে তো অনেক সাংবাদিক বন্ধু বলেছেন তারা ইন্ডাকশন হিটারে খাবার চাপিয়ে, রান্না চাপিয়েছেন, কিন্তু লোডশেডিং হয়ে গেছে। অর্ধ রান্না করা খাবার অফিসে যেতে হবে, পৌঁছাতে হবে, অনেকদিন না খেয়ে, অনেকদিন আধা খেয়ে তাদের যেতে হচ্ছে অফিসে। এই তো হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে এই প্ল্যান ছিল তার, বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে আসবো। কারণ বাংলাদেশের শেখ হাসিনার সময় না একটা ব্যাকআপ প্ল্যান ছিল। ব্যাকআপ প্ল্যান ছিল। ব্যাকআপ প্ল্যান হচ্ছে, সেটা নিয়ে অনেকে পরবর্তীকালে অনেক দুর্নীতি খুঁজে পেয়েছে, সে অন্য বিষয়, কিন্তু মানুষ বিদ্যুৎ পেত। ধরুন সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন আর বিদ্যুৎ দিতে পারছে না চাহিদা অনুসারে, তখন বেসরকারি ছোট ছোট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বিদ্যুৎ সরবরাহ করতে। ইউনূস আসার পর সেগুলোকে বন্ধ করে দিয়েছিল, যেটা কিন্তু এখনো চালু হয়নি। এবং কারণ তার বেশিরভাগটাই চালাতেন আওয়ামী লীগের নেতারা বা সাংসদরা, এবং তার ফলে তারা হয়তো ব্যবসায়িক লাভ করতেন, কিন্তু মানুষ বিদ্যুৎটা পেত।
যেমন ভারতের থেকে যে ভারত ব্যবসা করছে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা মরিচ পাঠিয়ে, ব্যবসা তো হচ্ছে, কিন্তু আপনাদের তো বাজার দর কমছে। আর একটা বড় সমস্যা ঘটে গেছে, সেটা কি, এটাকে একদম চেপে গেছে বাংলাদেশ সরকার। সেটা হচ্ছে পিটার হাসের একটা গ্যাস সাপ্লাইয়ের এজেন্সি ছিল চিটাগাংতে। সেটাতে আমি খবর পেলাম যে সেটা নাকি আগুন লেগে পুড়ে গেছে, তার ফলে গ্যাসের সাপ্লাই নেই, এবং যে কারণে ওটা নাকি ঠিক হতে মিনিমাম 1 মাস লাগবে, যদি ঠিক হয়। কে বা কারা পুড়িয়ে দিল আমি তো জানি না। সে ব্যাপারে সরকার বলতে পারতেন তো যে ফ্যাসিস্টদের দোসররা পুড়িয়ে দিয়েছে, তাও বলেননি। তাদেরও নামে দোষ দিতে পারছেন না, তাহলে কে পুরলো? খবর পাওয়া যাচ্ছে যে পিটার হাসকে আরো বেশি ব্যতিব্যস্ত করার জন্য তার বিরোধী কোন শক্তি, সেটা তারা করেছে। তার সম্পর্কে বর্তমান সরকার নীরব, বলতে পারছেন না, বলার সাহস নেই। সাহস আছে শুধু শেখ হাসিনা নেই। একটা হাস্যকর যুক্তি, তারা বন্দি প্রত্যর্পণ চুক্তি যদি পড়ে থাকেন, আচ্ছা ধরুন এরকম নয় যে ভারত ইচ্ছা করে দিচ্ছে না, ভারতের যে যারা মানে অপরাধী, যারা বিদেশে আছে, তাদের মামলা সেখানকার আদালতে চলছে, যুক্তরাজ্যে চলছে আদালতে মামলা। সেই মামলা শেষ না হলে ভারতে পাবে না তাদেরকে। একজনকে বহু আগে পাওয়া গিয়েছিল, তাকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নকে যে আমরা তাকে ফাঁসি দেবো না, সেই শর্তায়। তো এখন এইরকম একটা বাস্তব পরিস্থিতিতে তারা মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য, তারেক রহমান সরকার চাপে আছেন, সেই ঘোরানোর জন্য তারা এখন হাসিনার প্রত্যাবর্তনটাকে একটা স্পর্শকাতর ইস্যুকে সামনে এনে আবেগপ্রবণ ইস্যু করে বাকি সমস্যাকে ধামাচাপা দিতে চাইছে, যার সঙ্গে বাস্তবের কোনো সমস্যা নেই। ফলে ষড়যন্ত্রটা আপনি যেটা বলছেন, ষড়যন্ত্রটা গভীরে, এবং এই ষড়যন্ত্রটা আমাদের সন্দেহ হচ্ছে, আমি জানি না আমাদের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল চিফ পরাগ জৈন গিয়ে কি বলে এসছেন, কিন্তু তারা যখন যান তখন জানবেন যে যিনি প্রধানমন্ত্রী বা যিনি রাষ্ট্রপতি, তার কোনো সমস্যা আছে সেটা জানাতে তারা যান। যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে গিয়েছিলেন, শেখ হাসিনার সময় গিয়েছিলেন, এইবার প্রথম দেখলাম এতকাল বাদে রয়ের প্রধান গেলেন। এটা খুবই চিন্তাজনক বিষয়। ফলে আমার মনে হয় বাংলাদেশে যেটা আপাতভাবে বাইরে থেকে মনে হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন একটা জীবনযাত্রা চলছে, তা আদৌ নয়। গভীরে গভীরে প্রচুর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের সঙ্গে আওয়ামী লীগ আদৌ জড়িত না, যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বিএনপি, জামায়াত এবং এনসিপির লোকেরা জড়িত, তারা তারেক রহমানকে ব্যর্থ প্রমাণিত করতে চান। সরকারের ভেতরের সূত্রগুলো এখনো বলছে যে তারেক রহমানের সফর বাতিল হয়নি, ভারতের ওই যে অনুকূল পরিবেশ এগুলোর জন্য অপেক্ষা করছে। আমার হিসেব বলছে তারেক রহমানের সফরটি শেষ পর্যন্ত হবে, কিন্তু আপনার অভিজ্ঞতায় কি বলে, তারেক রহমানের সফর কি হচ্ছে? এমনকি হোটেল বুকিংও নাকি বাতিল হয়নি এখনো পর্যন্ত। দেখুন, সেগুলো হয়তো ক্ষতিপূরণ দিয়ে বাতিল করে দিতে হবে। এবং আমি জানি যে বাংলাদেশের এখানে যে বাংলাদেশ মিশন, তারা ধরেই নিয়েছেন তারেক রহমান আসছেন না, সে অনুযায়ী তারা তাদের কর্মসূচি পালন করছেন। বর্তমান হাই কমিশনার রিয়াজ আহমদুল্লাহ, তার ফেয়ারওয়েল শুরু হয়ে গেছে আজ থেকেই ফেয়ারওয়েল। আর আপনারা ওখানে জানেন যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান 1 সেপ্টেম্বর থেকে জাতিসংঘের দায়িত্ব নেবেন, সেজন্য তার ফেয়ারওয়েলটাও হয়ে গিয়েছে গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়। সকলেরই এখন ফেয়ারওয়েলের পালা, বাকি আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেয়ারওয়েল। এছাড়া সবার ফেয়ারওয়েল হয়ে যাচ্ছে, সেই ফেয়ারওয়েলটা কবে হবে জানি না। কিন্তু আমার যেটা মনে হয়, ভারতে তো আসতে হবেই, ভারতের সঙ্গে ভারত ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে, এবং সেটা তো আসতে হবে। এটা ঘটনা যে বাতিল হয়েছে বলা যাবে না, আমি বলবো স্থগিত হয়ে আছে। অনুকূল পরিবেশ বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। অনুকূল পরিবেশ বোঝাচ্ছেন যে শেখ হাসিনা মুখ বন্ধ করে রাখা। আজকে তো ভারতের একটা গণমাধ্যমে শেখ হাসিনা সাইন্ড আর্টিকেল প্রকাশিত হয়েছে, তাতে বলেছেন বাংলাদেশ জঙ্গিবাদের দিকে যাচ্ছে। সেই আর্টিকেলে আজকে প্রকাশিত হয়েছে, আজকে তার সফর বাতিল হওয়ার পরে আজ প্রকাশিত হচ্ছে সকালে, এবং আমি শুনেছি আরো কয়েক জায়গায় প্রকাশিত হবে। তো ফলে বাংলাদেশের যে বর্তমান অবস্থাটা কি, সেটাও শেখ হাসিনা কিন্তু বর্তমান ভারত সরকারকে সচেতন করছে যে বাংলাদেশ কিন্তু ক্রমশ ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে, যেটা বাংলাদেশের জন্য তো বটেই,
এটা ভারতের নিরাপত্তার জন্য বিপদ। ফলে ভারতকে এখন খুব কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে, সেটা কি এখনো জানি না। আজও এখনো ভারত সরকার কথা বললে এখনো বলবে তারা অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। আজ বিকেলে ব্রিফিং আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, দ্বিসাপ্তাহিক ব্রিফিং এ স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবেই, কারণ যেহেতু বাংলাদেশ তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি বা ভারত সরকারের তরফ থেকে এখন অফিসিয়ালি কিছু বলা হয়নি, আজ হয়তো বলতে পারেন তারা। আপনি খানিক আগে পিটার হাসের কথা বলছিলেন। পিটার হাসের জ্বালানি কোম্পানি এক্সেলারেট এনার্জির ওখানে যে একটা টার্মিনাল আছে সেখানে আগুন ধরেছে। বাংলাদেশে পিটার হাসের তৎপরতা, আগে তিনি আসতেন রাষ্ট্রদূত হিসেবে, রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, এখন ব্যবসার মাধ্যমে আসেন, ব্যবসার আড়ালে। এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে এই যে সাম্প্রতিক সময় এই সফরটা আটকে যাওয়ার পেছনে খলিল এবং পিটার হাসের যুগলবন্দি এমনটাও শোনা যায়। এবং বাংলাদেশ নিয়ে কি আরো কোনো গভীর, আবারও কোনো সেই ডিপ স্টেটের কবলে কি পড়লো বা পড়তে যাচ্ছে? দেখুন, বাংলাদেশের জন্য সবই সম্ভব, সবই সম্ভব, ওরা হতেও পারে, অস্বাভাবিক কিছু নয়। কারণ তবুও আমি বলবো যে বর্তমান রিপাবলিক সরকার বা ট্রাম্প প্রশাসন তারা তো একটা বাণিজ্যিক প্রতিনিধি দল পাঠিয়েছেন। গত সোমবার থেকে একটা ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দল ঢাকা সফর করছে। তারা উচ্চ পর্যায়ের বৈঠক করবে, সমস্ত জায়গায় কথা আছে যাতে ভারত বাংলাদেশ বাণিজ্যটা আবার স্বাভাবিক হতে পারে। ফলে একদিকে যেমন শেখ হাসিনাটাকে কেন্দ্র করে সফর তারা বাতিল করছেন, আসছেন না ভারতে, আবার একই সঙ্গে ভারতের সঙ্গে অন্য সম্পর্ক রাখার জন্য তারা কিন্তু সেটাও পাশাপাশি চালাচ্ছেন। আর ফলে এই বিষয়টা মানে একটা বোঝার ব্যাপার, যে যিনি বলছেন যে এই ঘটনাগুলো প্রমাণ করে যে বাংলাদেশ একটা গভীর মানে দ্বন্দ্বের মধ্যে পড়েছে। আর সেই দ্বন্দ্বটা হলো এই, যারা একদল ভারত বিরোধী তারা সক্রিয় বেশি, তাদের কথাতে তারেক রহমানকে প্রায় উঠতে হচ্ছে, বসতে হচ্ছে বলা যেতে পারে। তিনি একটা অসহায় রাজার মতো, আমাদের কেউ যদি এখানে দেখে থাকেন সত্যজিৎ রায়ের সিনেমা গোপী গাইন বাঘা বাইন, সেখানে আছে না সঙ্গীত রাজা হন্ডির রাজা, তাকে অবশ করে রাখা হতো, দিয়ে তাকে যা বলা হতো তিনি তাই করতেন। সেরকম দৃশ্যের অবতারণা দেখছি বাংলাদেশে। মানে যেহেতু তারেক রহমান মুখ খুলছেন না, ফলে আমার মনে হয় তিনি বিবশ হয়ে আছেন, অথবা তাকে বলা হয়েছে যে মুখ খুললে গদি থাকবে না। তিনি দেখেছেন প্রধানমন্ত্রী থাকাটাই ভালো, বাকিগুলো যা হচ্ছে হোক। তারেক রহমানের সফর হোক না হোক, তারেক রহমানের সফরের কারণে কি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আটকে যাবে? এখনো পর্যন্ত তো তিনি কোনো শেখ হাসিনা কোনো মত পরিবর্তন করেননি। তিনি এমন কথা বলেননি যে হ্যাঁ আমি ওই যেটা বললাম, তার যেটা লেখা যেটা বেরিয়েছে আজকে, তাতে তিনি বলেছেন বাংলাদেশকে আবার গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে হবে। কিন্তু তিনি আজকের লেখাটাতে আর উল্লেখ করেননি যে তিনি ডিসেম্বরে ফিরছেন, যেটা আগে তার ঘোষণা ছিল, বলেননি। এখন দেখা যাক, আরো কিছু গণমাধ্যমে হয়তো তার সাক্ষাৎকার প্রকাশিত হতে পারে। কিন্তু ভারত সরকার কখনোই শেখ হাসিনাকে বলতে পারবে না যে যে আপনি কোনো কথা বলবেন না। তারা অনুকূল পরিবেশ বলতে কি, অনুকূল পরিবেশ বলতে বোঝাচ্ছেন যে শেখ হাসিনার মুখ বন্ধ থাকবে, তিনি চুপচাপ থাকবেন, এবং তখন তারেক রহমান মহানন্দে সফর করে যাবেন। এটাই তো ধারণা। তো সেটা তো হতে পারে না, একদম যেদিন সফর করবেন সেদিনও শেখ হাসিনা মুখ খুলতে পারে, তাই না? তাকে তো বারণ করা যাবে না। এখন হয়তো একটা দুটো তারেক রহমান সফর হতে পারে, এটা ধরে নিয়ে একটা দুটো গণমাধ্যমকে বলা হয়েছিল যে যদি কেউ ইন্টারভিউ নিয়ে থাকেন তাহলে আমরা অপেক্ষা করুন, এই যে সফরটা হয়ে যাক তারপরে প্রকাশ করবেন, এখন করবেন না, এটা হয়তো বলা হয়েছে একটা দুটো গণমাধ্যমকে। কিন্তু এখন যখন সফরই হচ্ছে না, তখন তাদের তো আর কোনো বাধা থাকছে না, তাই না? এই সফরটা যদি না হয় ক্ষতিটা কার বারবার আমরা আলাপ করছি। তারপরে বাংলাদেশের এক শ্রেণীর জনগণকে মগজ ধোলাই করে দেওয়া হয়েছে। আমরা এই জন্য আবারও উচ্চারণ করব, আপনি যদি দাদা একটু সংক্ষেপে বলতেন যে ক্ষতিটা বাংলাদেশের কেমন, ভারতের ক্ষতি আছে কি না? এমন একটা ভৌগোলিক দিক থেকে অবস্থান আছে, সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখাটা ভারতের দিক থেকে জরুরি।
ফলে একেবারেই যদি সফল না হয় তাহলে সেই আলোচনাগুলো তো হবে না। ফলে নিশ্চিতভাবে ভারতের একটা সাময়িকভাবে কিছু ক্ষতি নেই তা না, কিছু ক্ষতি হতেই পারে, কিন্তু ভারত তার বিকল্প পথ অনুসন্ধান করছে, বিকল্প পথ তৈরি করছে। যেমন উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য বিকল্প পথ কথা ভাবা হচ্ছে, অনুসরণ তৈরি করাও হচ্ছে, যদি একমাত্র বাংলাদেশের সহযোগিতা না পাওয়া যায়। আচ্ছা, দ্বিতীয়ত যে বাংলাদেশের ক্ষতিটা সব থেকে বেশি, এই কারণে বেশি, বাংলাদেশের মানুষের ক্ষতি। সেখানে বিদ্যুৎ, গ্যাস, ডিজেল যেগুলো ভারত থেকে তারা পেতে পারতেন সেগুলো পাবেন না, আশু প্রয়োজনীয় জিনিস যেগুলো ভারত থেকে পেতে পারেন সেটা তারা পাবেন না, এবং বিভিন্ন সস্তায় ভারত সফর করা যে ট্রেনগুলোর মাধ্যমে হতো সেগুলো করতে পারবেন না। ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, এরপরে যদি আরো অনড় মনোভাব নিয়ে থাকেন, আমি অবাক হব না ভারত যদি ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কারণ আপনি যদি ব্যবহারই না করতে পারেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, আপনি আসবেন, সবার পক্ষে তো বিমানে আসা সম্ভব না, সড়ক পথে আসতে হবে না, বা রেল পথে আসতে হবে, সেগুলোই যদি না চলে তাহলে আপনি সহজ সরল ভাবে আসবেন কি করে? চিকিৎসার কারণেও যদি আসে সেটা তো সম্ভব না। ফলে বাংলাদেশের মানুষের কিন্তু এটা ব্যাপক ক্ষতি, কারণ ভারত তো বাংলাদেশের থেকে অনেক বড় দেশ, অনেক বড় দেশ। আমি তো বলি 28টা 30টা প্রায় বাংলাদেশ মিলে একটা ভারত ভৌগোলিক দিক। জনসংখ্যা 140 কোটি, সেখানে আপনাদের তো মেরে কেটে 18 কোটি, জোর করে 20 কোটি নয় বলা যেতে পারে। 20 কোটির সঙ্গে 140 কোটির কোনো তুলনা তো হয় না। কিন্তু সে অর্থে তো আমরা তো যে ধরনের আচরণ দীনেশ ত্রিবেদী দেখাচ্ছেন, ভারত সরকার দেখাচ্ছেন, এবং অনেকে ভারতের সমালোচনা হচ্ছে এর জন্য যে আপনারা বড্ড বেশি নমনীয় মনোভাব দেখাচ্ছে। এত নমনীয় কেন? কারণ আমরা চাই নমনীয়, আমরা তো চাই যে বাংলাদেশটা সুষ্ঠু, সবল এবং প্রগতিশীল বাংলাদেশ হোক, তাই না? আমরা তো সাম্প্রদায়িক বাংলাদেশ চাই না, সেটা আমাদের তো বোঝাতেই হবে, তাদের উপায় নেই। কারণ তারা সাম্প্রদায়িক হয়ে গেলে ভারতের ক্ষতি, ভারতের রাজনীতি সমাজে ক্ষতি। সেই না, আমার মনে হয় এটা পরস্পর, যেটা কথা বলেছেন হাই কমিশনার, যে দুই প্রধানমন্ত্রী যদি টেবিলে বসেন, তাদের পরস্পরের, বাংলাদেশ নিশ্চয়ই তার দাবি দেওয়ার কথা বলতে পারে, শেখ হাসিনা প্রত্যামানের কথা বলতেই পারে। ভারতের একটা চুক্তি আছে, সেই চুক্তি ভারত দেবেন, ভারত দেবেন না এমন তো কোনো কথা কোনোদিন বলেন, তাই না? ভারত বলেছেন আইনি এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা করা হবে। সেই আইনি বিচার প্রক্রিয়ার কথা চলছে কি না, তারা চান, তারা চেয়েছেন যখন ফেরত দিতে হবে। এইরকম একটা অদ্ভুত, মানে প্রায় স্কুল কলেজের লেভেলের রাজনীতি আর এটা পরিণত রাষ্ট্রনেতার পরিচয় নয় এটা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কথায় কথায় দেশে দেশে স্যাংশন, নিষেধাজ্ঞা ইত্যাদি এমন কিছু আসে, বাংলাদেশের গত 2 বছরের কূটনৈতিক সম্পর্ক ভারতের সাথে কিন্তু ভালো যাচ্ছে না। ইউনুসের সাথে তো ভালো ছিলই না, কিন্তু তারেক রহমানের সময়ও সম্পর্কটা আসলে ভালো এখনো পুরোপুরি বলা যায় না। ভারত কি বাংলাদেশকে অবরোধ আরোপ করতে পারে কোনো চূড়ান্ত পর্যায়ে গিয়ে? না, ভারত এই ধরনের কোন পদক্ষেপ নেয় না হ্যাঁ, কিছু কিছু, মানে ব্যবসার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা চাপিয়ে রেখেছে, সেটা সেটা বাংলাদেশও চাপিয়ে রেখেছে। বাংলাদেশও ইউনুস আমল থেকেই চাপানো আছে, সেটা বর্তমান সরকার প্রত্যাহার করেনি। যেটা স্যাংশনের কথা বলছেন, না, ভারত কোনো স্যাংশন দেওয়ার কথা এখনো পর্যন্ত ভাবেনি, কিছু এখনো পর্যন্ত ভাবিনি। এটা নির্ভর করে, তারা মনে করছেন যে বাংলাদেশ সরকার যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, এই হঠকারী সিদ্ধান্ত থেকে তারা আবার সুচিন্তিত ভাবে চিন্তা ভাবনা করে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য তারা চেষ্টা করবেন। জঙ্গিদের কথায় যেন তারা না চলেন, এটা ভারত চায়। আজকে তারেক রহমানের সফর ব্যর্থ হওয়ার কারণে জয়লাভ করেছে জামায়াত, জঙ্গিরা, এটা তাদের জয়। তারা বাধ্য করতে পেরেছে প্রধানমন্ত্রীকে বা ক্যান্সেল করাতে, এটা তাদের জয়। ফলে তাদের জয়কে তারা কিন্তু আরো বেশি উৎসাহিত হবে। ডিজেল সাপ্লাই বন্ধ করার জন্য কেউ কেউ বলেছে, আমার মনে হয় না সেটা করবেন। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, মনে হয় না সেটা করবেন। বাংলাদেশের প্রয়োজনে মানুষের স্বার্থে তারা দিতে চান না, সেই নয়, যেটা সরকারের স্বার্থে নয়। কিন্তু আর তারা আশা করছেন যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্তটা হঠকারী সিদ্ধান্ত, এবং তারা এই হঠকারী সিদ্ধান্ত থেকে কাটিয়ে উঠে তারা স্বাভাবিক সুস্থির একটা সম্পর্ক রাখার জন্য উদ্যোগী হবেন, এটাতে ভারত এখনো আশা করে আছে।